গল্প হৃদয় দিয়ে হৃদয় ছুব। লেখনীতে রিয়া আফরোজ। পর্ব 6। প্যার টুঠো, উঠো না বলেই গাল ঝাঁকাল অভ্র। এক হাতে খুশিকে বাহুবদ্ধ করে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে কল দিল কারো কাছে। কল রিসিভ হতেই ওপাশ থেকে শাওন বলল, কি হয়েছে রে অভ্র, বাড়ি পৌঁছেছিস তো? শাওন ভাই তুমি রিকশা ক্যান্সেল করে ব্যাক করো ফাস্ট। কেন কি হয়েছে? তোমাকে যেটা বলেছি সেটা করো বলে কল কাটল অভ্র। এইদিকে রনিত লজ্জাবদ্ধ হলেও কিছু বলল না মুখ ফুটে। অভ্র নিজে থেকেই বলল রনিতকে, সব নিয়ে এখান থেকে কেটে পড়ো। কেন স্যার ম্যাডামকে হাসপাতালে নিবেন না? আরে আহম্মক, তোমাকে যা বলেছি সেটা করো। এত কথা বলছো কেন? না মানে ম্যাডামের এই অবস্থা আমরা যাই কিভাবে? তোমাকে এত দিক ভাবতে বলেছি? বলেছি আমি? না। তাহলে? ঠিক আছে যাচ্ছি স্যার, তবে আপনি সামলে নিতে পারবেন তো? এসব ভাবতে হবে না। সামান্য একটু কেটে গিয়েছে আর মাথায় বাড়ি লাগায় অজ্ঞান হয়ে গিয়েছে। শ্বাস নিঃশ্বাস চলছে এখন। হাসপাতাল নিয়ে যাচ্ছি, তোমরা এখন কেটে পড়ো, গো ফাস্ট। আর ওই ছেলেগুলোকে কি করব যেগুলো বেঁচে আছে? আপাতত নিয়ে যাও, আমি ফিরে দেখে নিচ্ছি। নাও গো। অভ্রর ধমকে 2-4 না ভেবেই ঝটফট সরে পড়ল রনিত। মুহূর্তের মধ্যে শাওন সেখানে উপস্থিত হল। খুশির এই অচেনা অবস্থা দেখে শাওনের বিস্ময় আরও বেড়ে গেল এবং সে দ্রুত দৌড়ে এগিয়ে এলো। এই কি হয়েছে খুশির? ভাইয়া রিল্যাক্স। সেন্স হারিয়েছে। কিভাবে? মাথায় আঘাত লেগেছে। হাসপাতালে নিয়ে যেতে হবে, চলো ফাস্ট। হ্যাঁ তাড়াতাড়ি চল। অভ্র আবার খুশিকে কোলে তুলে বসিয়ে দিল গাড়িতে। সে ড্রাইভিং সিটে বসে পড়ল। পেছনের সিটে শাওন বসল। তার উড়োতে মাথা রাখল খুশির। শাওন উদ্বিগ্নস্বরে বলল, এইটুকু সময়ের ভেতর কি হয়ে গেল মেয়েটার, বলে বিষণ্ণ মনে তাকালো খুশির মুখপানে। অভ্র গাড়ির স্টিয়ারিং ধরে ধীরে ধীরে হাসপাতালের সামনে এসে গাড়ি থামাল। দুই ভাই একসাথে খুশিকে ধরে নামাল, কিন্তু অভ্র কিছু বলার আগেই শাওন খুশিকে কোলে তুলে দ্রুত হাসপাতালের ভেতরে ঢুকল। ভাগ্যক্রমে সামনেই একজন নার্স পেয়ে গেল। ভাগ্যক্রমে সামনের দিকে একজন নার্স খুঁজে পেল। নার্স খুশিকে শাওন ও অভ্রের সঙ্গে মিলে কেবিনের ভেতরে নিয়ে গেল এবং তাদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলল। দুজনই উদ্বেগ হয়ে দাঁড়িয়ে রইল। শাওন এইবার চটে গিয়ে বলল, কি রে ব্যাটা, তুই সামান্য একটা মেয়েকে সামলে রাখতে পারিস না? ওর এই অবস্থা হলো কিভাবে? আরে রিল্যাক্স হও শাওন ভাই। আঘাত লেগে অজ্ঞান হয়ে গিয়েছে। কাছে আঘাত লেগে কপালের সাইড একটু কেটে গিয়েছে। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আচমকাই শাওনের নজরে পড়ল অভ্রর হাত কেটে গেছে, তাতে ছোট ছোট কাচের টুকরো বিঁধে আছে। মুহূর্তেই সে অভ্রর হাত নিজের হাতে নিয়ে কাতর স্বরে বলল, ইসস, তোর হাতটাও কতখানি কেটে গিয়েছে, ব্যান্ডেজ করতে হবে তো। কিভাবে কাটল হাতটা? খুশির মাথা নিজ হাতে ফেরাতে গিয়ে কাচ বিঁধে যাওয়ার বিষয়টা আড়াল করতে অভ্র বলল, এ কিছু না, সামান্য একটু লেগে গিয়েছে, বলে হাত আড়াল করে নিল অভ্র। সামান্য একটু? কি বলছি তুই? হাত দিয়ে গোলগোল করে ব্লাড বের হচ্ছে। মেঝেতেও কয়েক ফোঁটা পড়ে আছে আর তুই বলছিস সামান্য একটু? কিছু হয়নি, সামান্য স্ক্র্যাচ মাত্র। ভয় পাওয়ার কিছু নেই। আমি কিছু শুনছি না এই মুহূর্তে, চল, হাত ব্যান্ডেজ করতে হবে। সে মুহূর্তে দুই ভাইয়ের আলাপের মধ্যেই একজন নার্স ডাকলেন। পেশেন্টের বাড়ির লোক কে আছেন? শাওন দৌড়ে গেল। আমরা, পেছনে পেছনে অভ্র। ভেতরে আসুন, ডাক্তার আপনাদের ডেকেছেন। দুজনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ডাক্তার তাদের বসতে বলে বললেন, আপনারা কে হন পেশেন্টের? শাওন বলল, আমরা ওর ভাই হই। ডাক্তার স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিলেন, ওহ আচ্ছা। ভাগ্য ভালো, বেশি কিছু কেটে যায়নি, সামান্য চাপ লেগেছে। তাই সে সেন্স হারিয়েছে। আর সঠিক সময়ে হাসপাতালে নিয়ে এসে সঠিক কাজ করেছেন। আমরা ব্যান্ডেজ করে মেডিসিন লাগিয়েছি, সঙ্গে একটা ইনজেকশনও দিয়েছি। আশা রাখছি
কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে পাবে। কথাগুলো শুনে দুজনের মুখে স্বতঃস্ফূর্ত হাসির ঝলক ছড়িয়ে পড়ল। অভ্র মনে মনে রিল্যাক্স অনুভব করল, তার হাতের বিনিময়ে হলেও খুশিকে গুরুতর আঘাত থেকে রক্ষা করতে পেরেছে। অজান্তেই অধরের কোণে ফুটে উঠল মিঠি হাসি। জেন্টেলম্যান, জ্ঞান ফিরলেই আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন বলে অভ্র শাওনের সাথে হ্যান্ডশেক করে কেবিনের দরজা ঠেলে বেরিয়ে গেলেন ডাক্তার। ডাক্তার চলে যাওয়ার পর শাওন জোরপূর্বক অভ্রকে নিয়ে একটা মেডিকেল কেবিনে প্রবেশ করল। সেখানে একজন নার্সকে দিয়ে অভ্রর হাত ব্যান্ডেজ করাল। নার্স ব্যান্ডেজ করে দিতেই দুইজন ওয়েটিং এরিয়া এসে একটা চেয়ার টেনে বসল। শাওন মুখ ভারী করে বলল, হেরে সত্যি করে বল তো, এইটুকু সময়ের মধ্যে কি এমন হয়েছে যে একজন মাথা ফাটাল আরেকজন হাত? ঘটনা কি? শাওনকে নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অভ্র দৃঢ়কণ্ঠে শুধাল, তেমন কিছু হয়নি শাওন ভাই, তুমি একটু রিল্যাক্স হও। দুজনের কথোপকথনের মাঝেই হঠাৎ কেবিনের দরজায় উদয় হল আরেকজন নার্স। তাকে দেখেই দুজন একসাথে উঠে দাঁড়াল। শাওন কিছু জিজ্ঞেস করার আগেই নার্স বলল, পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে, আপনাদের খুঁজছে। নার্সের মুখে কথাটা শুনতাই জনের চোখে ঝলসে উঠল আনন্দের হাসি। মুহূর্তের বিলম্ব না করেই শাওন আর অভ্র দৌড়ে গেল ভেতরের দিকে। কেবিনে প্রবেশ করতেই জনের দৃষ্টি স্থির হল আধাশোয়া খুশির দিকে। সে বালিশে হেলান দিয়ে বসে আছে, মুখের কার্নিশে ক্লান্তি ছাপ। অভ্র আর শাওনকে দরজার মুখে দেখতে পেয়েই যেন খুশির চোখে প্রাণ ফিরে এলো। শাওন তড়িঘড়ি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল, কণ্ঠে উদ্বেগ মেশানো স্নেহ। পাখি, তুই ঠিক আছিস? খুশি ঠোঁটের কার্নিশে মিঠি হাসি টেনে মৃদুস্বরে বলল, আমি ঠিক আছি ভাইয়া, চিন্তা করো না। কিভাবে কি হলো বলতো আমায়? কার এত বড় সাহস আমার বোনের মাথায় আঘাত করে? শুধু একবার নামটা বল আমায়, এর লাত্তিয়ে পাশার নকশা বদলে দিব। 1 মাস টয়লেট করতেই পারবে না। আমি ঠিক আছি তো ভাইয়া, চিন্তা করো না। মৃদু কণ্ঠে শুধাল খুশি। মুহূর্তেই খুশির চোখ গেল অভ্রর দিকে। বেচারা এক কোণে দাঁড়িয়ে নীরবে ভাইবোনের খুনসুটি দেখছে। জনের দৃষ্টি যখন একসাথে তার দিকে পড়ল, অভ্র কপাল কুঁচকে চোখ ফিরিয়ে নিল। তারপর ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, আমি তাহলে বিল মিটিয়ে আসি, তোমরা থাকো। দাঁড়া অভ্র। অভ্র পিছু ফিরে তাকাতেই শাওন বলল, তুই খুশির কাছে থাক, আমি মিটিয়ে আসছি। তোমার কাছে টাকা আছে? তেমন নেই, তবে আপাততর কাজ হয়ে যাবে। শাওন যেতে উদ্যত হলে অভ্র হঠাৎ তার হাত টেনে ধরল। দাঁড়াও ভাইয়া, বলেই সে পকেট থেকে ওয়ালেট বের করে এক বান্ডিল টাকা শাওনের হাতে ধরিয়ে দিল। আরে এত টাকা লাগবে না। লাগবে? আরে বোকা নাকি, 1010 হয়ে গেলেই হবে। তুমি যাবে নাকি আমি যাব? দাঁড়া, আমি যাচ্ছি, বলেই শাওন কেবিনের বাইরে বেরিয়ে গেল। অভ্র ধীরে ধীরে এগিয়ে এসে খুশির পাশে দাঁড়াল। সে খুশির হাতটা নিজের হাতে নিয়ে কি যেন পরীক্ষা করল। পরক্ষণেই খুশি ব্যথায় হালকা আহ করে উঠল। কি হয়েছে? হাতে ব্যথা? সামান্য একটা ইঞ্জেকশনে ব্যথায় কাঁপছিস তুই না সাহসী মেয়ে? তবে একটা কথা বলুন তো, আপনার হাতে রিভলভারটা কোথা থেকে এলো? ছোট আছি, ছোটর মতো থাক। এত কিছু জানতে হবে না। আমি কিন্তু ছোট নেই অভ্র ভাই। আমায় বলুন আপনি কি করেন রিভলভার দিয়ে? তোকে মারার প্ল্যান করছি। কথা ঘুরাবেন না অভ্র ভাই। অভ্র একটু রাগ মিশিয়ে খুশির তুলতুলে গালে আলতো হাত চেপে বলল, এত কথা কিসের? সব সময় কি তোর মুখে খই ফুটতেই হবে, না হলে কি চলে না? অভ্রর হাত ছাড়িয়ে খুশি শুধাল, আপনি কি কোনোভাবে খারাপ কাজে যুক্ত? হলে মানে? তোর কাছে তো অলওয়েজ খারাপ ব্যক্তি, তাই তোর ধারণা মতে খারাপ কাজই করি। এবার হ্যাপি? দেখুন অভ্র ভাই, আপনি কিছু লুকাচ্ছেন। লুকালুকি অভ্র চৌধুরী খেলে না, এইসব বাচ্চাদের খেলা। তাহলে এটাই, বেশি পকপক করলে হাঁসের খামারে ঢুকিয়ে দরজা আটকে দিব। এরপর সব হাঁস মিলে তোকে একা পেয়ে রেপ করবে। আমি কিন্তু
কথাটা বলার আগেই আচমকাই জন চমকে উঠল। শাওন তাদের পেছনেই দাঁড়ানো। সে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে জনের দিকে। অভ্র এবার কিছুটা দূরে সরে দাঁড়াল। ডাক্তার কি বলেছে? শাওন এক পলক খুশির দিকে তাকিয়ে অভ্রর দিকে দৃষ্টি রেখে বলল, ডাক্তার বললেন খুশিকে আমরা এখনই নিয়ে যেতে পারব। সে তো ভালো কথা। আমরা এখনই বাড়ির পথ রওনা হব। তারপর দুইজন ধরে নিয়ে খুশিকে গাড়িতে উঠাল। আচমকাই শাওন বলল, একটা কথা বলল রাখবি অভ্র? খুশিকে গাড়ির ভেতর উঠিয়ে পেছনে ফিরে শাওনের দিকে তাকালো অভ্র। হ্যাঁ বলো। বলছিলাম কি রাত তো অনেক হয়েছে, চলো না ভাই আজকে আমার সাথে আমাদের বাড়িতে চলো না। আচমকার কথায় থমথমে খেয়ে গেল অভ্র আর খুশি। অভ্র এক পলক খুশির দিকে তাকালো। শাওন অভ্রর হাতে হাত রেখে বলল, চলো না ভাই, আম্মু তোদের দেখার জন্য দিনের পর দিন ছটফট করে। কিন্তু শাওন ভাই এইভাবে হুট করে? কিছু হবে না, তোরা চল। হ্যাঁ আমিও ভেবেছিলাম দেশে যেহেতু ফিরেছি ফুপিমার সাথে একবার দেখা করব, কিন্তু আমি তো এভাবে যেতে চাইনি। আর মানা করিস না ভাই, আম্মু তোদের একটিবার দেখার আশায় দিনের পর দিন ছটফট করে। কবে তোদের নয়ন ভরে দেখবে। অভ্র একবার কাচের ফাঁক দিয়ে খুশির দিকে তাকাতেই খুশি মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। ঠিক আছে চলো। তারপর দুজনই ঝটফট গাড়িতে উঠে বসল। অল্পক্ষণের মধ্যে গাড়ি এসে পৌঁছালো পুরনো একটা বিল্ডিং এর ধারে। শাওন নেমে ভেতরে দৌড়ে গেল। অভ্র নেমে খুশিকে ধরে নামাল। মুহূর্তে চোখ গেল জামদানি এক বেগুনি রঙা শাড়ি পরা এক মহিলার দিকে, যে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। খুশি চিনতে না পারলেও অভ্র ছোটবেলা দেখেছিল শারমিনকে, কারণ খুশির তখন জন্ম হয়নি। রূপকথা, অভ্র, রুদ্র দেখেছে তাদের ফুপিমাকে। চৌধুরী মহলে এখন বিষণ্ণতার আবেশ। ছেলে মেয়েরা কখন বেরিয়েছিল, এখনো বাড়ি ফিরেনি। কাল থেকে মেহমান আগমন শুরু হবে, কত কাজ বাকি, আর এই মুহূর্তে এরা আবারও চিন্তায় ভুগছে। অন্তত একটি কল করে জানানো যেত, আশয় বিষয়। রূপকথা নিশানের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল। সেও জানালো অভ্ররা কখন বেরিয়ে গেছে। নিচের এত কোলাহলে রৌদ্রর রুম থেকেও শোনা যাচ্ছে। সে ওয়াশরুম থেকে তড়িঘড়ি করে কোমরে একটা টাওয়েল পরেছি বেরিয়ে এলো। মাথা মোছাতে মোছাতে ভ্রু কুঁচকে থামল। শব্দগুলো নিচে থেকে আসছে। মনে হলো কারো কি কিছু হলো নাকি। সে মুহূর্তে নিচের কোলাহল শুনে তুলি ঘর থেকে বেরিয়ে এলো। আচমকাই রৌদ্রের রুমের সামনে এসে পা থামল। একবার উকি দিয়ে দেখার চেষ্টা করল রৌদ্র রুমে আছে কিনা, কিন্তু উকি দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ পড়ল টাওয়েল পেঁচানো রৌদ্রের দিকে। উন্মুক্ত বুকে কোমরে টাওয়েল জড়িয়ে থাকা রৌদ্রকে দেখে বেচারি লজ্জায় গাল টকটকে লাল হয়ে উঠল। রৌদ্রের রুমে আবার উকি দিয়ে দুষ্ট হেসে তুলি বলল, এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা ছেলে দেখতে পাই। ফর্সা রাঙা পায় আবার স্যান্ডেল পরেছে, ফর্সা রাঙা পায় আবার স্যান্ডেল পরেছে। টাওয়েল পরা ছেলে পাগল করেছে, এক টাওয়েল পরা ছেলে পাগল করেছে। বলে যেই না বুকে হাত রেখে দেওয়ালে পিঠ ঠেকাতে যাবে, অমনি পা পিছলে ফুলদানির উপর হাত লেগে ফুলদানিটা মেঝেতে পড়ে যায়। আচমকার শব্দে ভেতর থেকে রৌদ্র বলে উঠে, কে? এই কে রে? এই রে গেলাম আজকে। তুলির দৌড়ের গতি এতটাই তীব্র ছিল যে আচমকা নাজনীনর সাথে ধক্কা খায়। আচমকার ঘটনায় নাজনীন চমকে উঠে। কি রে মা, দিনে দুপুরে চোখ খেলি নাকি? বড় আম্মু পরে কথা বলছি, এখন সময় নেই গেলাম। এক প্রকার হাঁপাতে হাঁপাতে কথাটা বলল তুলি। প্রচণ্ড বিষণ্ণতায় আচ্ছন্ন থাকায় তিনি আর এই বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করলেন না। নীরব পদক্ষেপে রওনা দিলেন রৌদ্রর রুমের দিকে। কিছুদূর অগ্রসর হতেই আচমকাই লক্ষ্য করল নাজনীন রৌদ্রকে মেঝে থেকে একটা ভাঙা ফুলদানি হাতে তুলতে। খানিকটা এগিয়ে গেলেন তিনি। কি রে বাবা, ফুলদানিটা ভাঙল কিভাবে? বুঝতে পারছি না আম্মু, বলে উঠে দাঁড়ায় রৌদ্র। আচ্ছা যাকগে, এখন শুন, অভ্র কি কল দিয়েছিল তোকে? ভাইয়া? হ্যাঁ। কই না তো।
এইবার ভারী বিষণ্ণতায় ডুবলেন নাজনীন। তার মানে রৌদ্রর সাথেও কথা হয়নি অভ্রর। খানিকটা বিষণ্ণতা স্বরে বললেন নাজনীন, ও বাবা একটা কল দিয়ে দেখ না অভ্রকে, সাথে মেয়েটাও যে আছে। তিনজন সেই সকালে বেরোলো, এখনো ফিরছে না কেন? রৌদ্র নাজনীনের কাঁধে হাত রেখে বলল, টেনশন করছো কেন আম্মু? একটু রিল্যাক্স হও। ছেলে মেয়ে তিনটা কখন বেরোলো, এখনো অবধি একটা কলও দিল না, আর তুই বলছিস চিন্তা করব না? আরে ভাইয়া যেহেতু আছে সেখানে চিন্তার কিছু নেই, সবাই নিরাপদ আছে। একটু শান্ত হয়ে বসো এখানে। এতক্ষণ লক্ষ্য না করলেও এখন বিষয়টা লক্ষ্য করল নাজনীন। রৌদ্রর গায়ে টাওয়েল জড়ানো। তুই এই সময়ে শাওয়ার নিলি? রৌদ্র মাথা মোছাতে মোছাতে বলল, হ্যাঁ গরম লাগছিল। রাতে শাওয়ার না নিলে ঘুম হয় না আমার। ঠিক আছে তুই তৈরি হয়ে নিচে আয় বলে নাজনীন আবার নিচে গেল। রিলিং এর কাছে এসে থমকে গেছে মহিলার পা। খুশি গাড়ি থেকে নেমে অভ্রকে অবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকতে দেখে সেও এক পলক অভ্রকে অনুসরণ করে সামনে তাকাতেই দেখল এক মহিলা দাঁড়িয়ে। কিছুটা বিস্মিত হল খুশি, হয়তো কোথাও দেখেছে মহিলাকে। অভ্র ছলছল নয়নে তাকিয়ে আছে মহিলার দিকে। মহিলাও আর এক কদমও এগোল না, থমকে গেল তার পা। পেছনে পেছনে এলো শাওন। কি হলো আম্মু, কথা বলবে না অভ্র খুশির সাথে? শারমিন অপলক দৃষ্টিতে ছলছল নয়নে তাকিয়ে আছে ভাইপোর পানে। এই তো সেদিনের ছোট অভ্র আজ কত বড় হয়ে গেল। শাওনের কথায় আন্দাজ করল পাশেরটা খুশি। এই প্রথম তাকে দেখা। শুনেছিল তার মেঝো ভাইয়ের 2 মেয়ে হয়েছে, নাম শুনেছে মাত্র খুশি, শশী। আজ সনয়নে দেখল। অভ্র ছলছল নয়নে দৃষ্টি সরিয়ে নিল। পাশে দাঁড়িয়ে থাকা খুশি কম্পিত ওষ্ঠে মিনমিনিয়ে বলল, অভ্র ভাই উনিকে? কিছু বলতে পারল না অভ্র। ধীরে পায়ে কিছুটা এগিয়ে গেল খুশি। আর কোনো বাদ মানতে চাইল না শারমিনের। দৌড়ে ঝাপটে এসে জড়িয়ে ধরল খুশিকে। হাউমাউ করে কান্না করে দিল সে। শারমিনকে জড়িয়েই বলল খুশি, কাঁদছেন কেন আপনি? কিছু বলে না শারমিন। তার কান্নার বেগ আরও বৃদ্ধি পায়। মা রে, কোথায় ছিলি এতদিন? কতদিন গুনেছি তোদের জন্য, দিনের পর দিন ছটফট করেছি শুধু তোদের একটিবার দেখার আশায়। শারমিনকে কাঁদতে দেখে এগিয়ে এলো অভ্র। তাকে দেখা মাত্রই খুশিকে ছেড়ে এবার অভ্রকে জড়িয়ে ধরল শারমিন। এবার অভ্রকে জড়িয়েই কাঁদতে লাগল শারমিন। শারমিনকে কাঁদতে দেখে আগলে নিল অভ্র। কেমন আছো ফুপিমা? অশ্রু প্রবাহে কথায় বলতে পারল না শারমিন, তাও বুক খাকারি কষ্ট চেপে শুধালো, ভালো নেই রে বাবা। তোদের ছেড়ে কিভাবে ভালো থাকি বল? একদম কাঁদবে না ফুপিমা, আমরা তো এসে গেছি। তবে আজকে কিন্তু থেকে যাবি বাবা। এখন কি তোমাদের কান্নাকাটির পর্ব বাহিরেই চলবে নাকি ভেতরেও নিয়ে যাবে? পেছনে থেকে বলল কথাটা শাওন। ওহহ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভেতরে আয় বাবা বলে অভ্র খুশির হাত টেনে ভেতরে নিয়ে এলো শারমিন। বসো বাবা এখানে, তোরা ফ্রেশ হয়ে নে, কিছু খেতে দেই। এত ব্যস্ত হচ্ছ কেন ফুপিন্নি? পরে খাবো। না, আমি শুনছি না। এত বছর পর এসেছিস, ফ্রেশ হয়ে কিছু খাবি, চল এরপর গল্প। শাওন অভ্রকে ফ্রেশ হতে নিয়ে যা তোর রুমে। আর তুই আমার সাথে আয় মা। শাওন অভ্রকে নিয়ে চলে গেল তার রুমের দিকে। শারমিন খুশিকে কাপড় চেঞ্জ করতে বললে খুশি জানায়, ফুপিন্নি আমি তো কোনো ড্রেস নিয়ে আসিনি। ওমা, তাতে কি হয়েছে? আয় আমি কাপড় দিচ্ছি, এটা চেঞ্জ করে পরে নিবি। শারমিন একটা শাড়ি বের করে দিল খুশিকে। এটা পরে নে মা। ঠিক আছে ফুপিন্নি বলে ওয়াশরুমের চলে গেল খুশি। এইদিকে খাবার বেড়ে ডাকল শারমিন। তোর হলো মা? খাবার দিয়েছি, তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পর এলোমেলো পায়ে কোনোরকমে শাড়ি পেঁচিয়ে বেরিয়ে এলো খুশি। খুশির এই অবস্থা দেখে আচমকাই হেসে ফেলল শারমিন। শারমিনকে তার পানে তাকিয়ে হাসতে দেখে নিজের দিকে এক পলক তাকিয়ে আবার শারমিনের উদ্দেশ্যে আমতা আমতা করে জিজ্ঞেস করল খুশি, হাসছ কেন ফুপিন্নি? এটা কিভাবে শাড়ি পরেছিস মা? কেন হয়নি ফুপিমণি? বলে থমথমে মুখে আরেকবার নিজের দিকে তাকালো খুশি।
আয় আমি পরিয়ে দিচ্ছি। শাড়িটা আবার খুলে পরিপাটি করে পরিয়ে দিল শারমিন। কালো টিকি দিয়ে বলল যেন নজর না লাগে আমার মেয়েটার। কি মিষ্টি লাগছে। এরই মধ্যে হাজির হলো অভ্র। শাওন, শাড়ি পরেছিস বুঝি পাখি? আচমকায় সে কথায় চোখ তুলে তাকালো অভ্র। এতক্ষণ ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবন্ধ ছিল তার। কারো সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল সে। তখনকার ঘটনায় গাড়ির সাথে বাড়ি লাগায় ফোনের ডিভাইসটাও ঠিকঠাকভাবে কাজ করছে না অভ্রর। তবুও সেটি ঠিক করার প্রচেষ্টায় একের পর এক কল দেওয়ার চেষ্টা চালিয়ে শাওনের পেছনে পেছনে এগিয়ে আসে সে। শাওনের কথায় খানিকটা লজ্জা পেল খুশি। তাকালো অভ্রর দিকে। সে অপলক দৃষ্টিতেই যেন তাকিয়ে আছে খুশির দিকে। চোখ চোখ পড়তেই দৃষ্টি সরাল অভ্র। সবাইকে খেতে বসাল শারমিন। আজ যেন কেন এতটা লজ্জা লাগছে খুশির। সে এর আগেও তো অভ্রর দেওয়া সবুজ শাড়িটা পরেছে। কই তখন তো তেমন কোনো লজ্জা লাগেনি। তবে এখন কেন লাগছে? তারই মধ্যে প্রশ্ন করল অভ্র। ফুপিন্নি ফুপা কোথায়? তোর ফোপা কাজে বাহিরে গিয়েছে। আজ আসবে না? মনে নয় না, তার অনেক কাজ। আজকাল সোশ্যালে কত কাজ, কতবার বলেছি এই কাজ ছেড়ে দাও যদি একবার কথা শুনতো লোকটা। ফুপিন্নি এটা তো অনেক রিস্কে কাজ। এগুলাতে কত শত্রু থাকে জানো? সেজন্যই তো এতবার পইপি করে বারণ করেছি। তবে যদি একটি বার কথা শুনতো লোকটা। বড়দের কথার আগামাথাও বুঝতে পারছে না খুশি। সে এক প্রকার নিচু কণ্ঠে খেতে লাগল। মাংস নে পাখি। শাওনের কথায় শারমিন অভ্র দুজনেই লক্ষ্য করে থালায় ভাত রেখেই আঙুল নাড়াচ্ছে খুশি। শারমিন এগিয়ে এসে আরও এক চামচ ভাত তার পাতে তুলে দিতেই আপত্তি জানায় খুশি। আর নিব না ফুপিন্নি, আমার পেট ভরে গেছে। উহু এ বললে চলবে না। এত কম খাস বলেই তো শরীরের এই অবস্থা। আর একটু দিই। আর না ফুপিন্নি, প্লিজ খেতে পারছি না। ওমা তাই নাকি রে পাখি? এমন করলে চলবে? আরও বড় হতে হবে তো নাকি? তাই বেশি বেশি খেতে হবে? আমি আর খেতে পারছি না শাওন ভাইয়া, কতটা মিনমিন করে বলল খুশি। ঠিক আছে মা, আর খেতে হবে না, বেসিনে হাত ধুয়ে নে। শারমিনের কথায় উঠে গেল খুশি। এক পর্যায়ে সবার খাওয়া দাওয়ার পর্ব শেষে গল্প জুড়ে দিল সবাই। অনেক বছর পর এমন আড্ডা হলো। রাত বেড়ে যাওয়ায় শারমিন সবাইকে শুয়ে যেতে বলল। অভ্রকে শাওনের সাথে শুতে বলল। আর খুশিকে তার সাথে শুতে বলল। শাওন অভ্রকে নিয়ে তার রুমে চলে গেল। ঘুমের আগে অনেক গল্প করল শারমিন। বিয়ের আগে চৌধুরী বাড়িতে কেমন কাটিয়েছে, তার মা বাবার বিয়ে কেমন করে হয়েছে, সবটা শুনল খুশি। শাহাদাত চৌধুরীও নাকি মরিয়ম বেগমকে পছন্দ করেই বিয়ে করেছেন। কথাটা শুনে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল খুশি। তাহলে দাদিমনি তোমার বিয়েটা মেনে নেইনি কেন ফুপিন্নি? এক দীর্ঘ শ্বাস ছাড়লেন শারমিন। এ অনেক কথা মা, পরে একদিন বলবো, এখন শুয়ে পড়। আমি বিলি কেটে দিচ্ছি মাথায়। শারমিনের কোলে মাথা রাখল খুশি। এভাবে কিছুক্ষণ পর শারমিন অনুভব করে ঘুমিয়ে পড়েছে খুশি। সেও শুয়ে পড়ে। তবে খুশির চোখের পাতা এখনো এক হয়নি। আজ যেন কেন এত অস্থির লাগছে তার। মনটাও ভীষণ খারাপ। বাড়িতে কি অভ্র ভাই সবটা জানিয়েছে, নাকি এখনো জানায়নি? সবাই তো টেনশন করছে, তাদের জন্য এসব চিন্তা ঘুরছে তার মাথায়। আস্তে আস্তে পা টিপে বেলকনির দিকে গেল খুশি। আচমকায় লক্ষ্য করল কেউ একজন দাঁড়িয়ে আছে তার থেকে কিছুটা দূরে, তবে স্পষ্ট নয়। প্রথমত ভয় পেলেও এরপর কাপা কদমে এগিয়ে গেল খুশি। এত রাতে অভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হল সে। এখনো জেগে আছেন উনি। আরেকটু এগিয়ে গেল সে। অভ্র ভাই ঘুমাননি আপনি? আচমকার শব্দে পেছনে ফিরে তাকায় অভ্র। ফোন কান থেকে সরিয়ে বলল, তুই ঘুমোসনি? না। কেন? টেনশন হচ্ছিল খুব। টেনশনের কিছু নেই, আমি রৌদ্রকে জানিয়ে দিয়েছি। সবাইকে বলে দিবে সকালে ফিরছি আমরা। এহেন মুহূর্তে আচমকায় গগন কাঁপিয়ে বজ্রধ্বনি কম্পিত হয়। মনে হচ্ছে বৃষ্টি এলো বলে।
মুহূর্তের ব্যবধানে আবার বিকট শব্দ হতেই খুশি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল অভ্রর উপর। খুশির এহেন কাণ্ডে ফিকে হেসে ফেলল অভ্র। এত ভয় তোর? কথাটা কানের কাছে ফিসফিস করে বলল অভ্র। নিজেকে অভ্রর বুকে আবিষ্কার করে এলোমেলো দৃষ্টিতে নড়েছড়ে দাঁড়ালো খুশি। তারপর আমতা আমতা করে বলল, না মানে ভয়ঙ্কর শব্দ হচ্ছে। ভীষণ ভয় লাগছে আমার। তাই? হ্যাঁ। কিন্তু আমি যদি বলি এর চেয়েও ভয়ঙ্কর সুন্দর লাগছে তোকে? মানে? ঠোঁট কামড়ে হাসল অভ্র। আজ যেন ভীষণ অদ্ভুত লাগছে অভ্রকে। কেমন করে তাকালো খুশির পানে। বেচারি যেতে নিয়েও পাছে না যেতে। পথ আটকে দেয়ালে এক হাত ভর করে দাঁড়িয়ে আছে অভ্র। আর সে ফাঁদে আটকা পড়ে শিকারবন্দী হয়ে রয় খুশি। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়াবতীর পানে। আজ যেন তার প্যাট বার্ড আরেক দফা মন কেড়ে নিল তার। ইচ্ছে করছে সে মন দখলের দায় শাস্তি দিতে তাকে। তবে এখনও তো সঠিক সময় মোহিত হয়নি। অভ্রকে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে খুশি এবার অসন্তোষ বোধ করল। সে অভ্রকে পাশ কাটিয়ে যেতে নিলে পথ আটকে দাঁড়ালো অভ্র। কোথায় যাচ্ছিস প্যাট? কেমন যেন নেশাক্ত দৃষ্টিতে তাকালো খুশির দিকে। রুমে যাবি তো একটু দাঁড়া। তাকা আমার দিকে। নিচে চেয়ে রয় খুশি। বাহিরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা যেন মাতালময়। এমন আবহাওয়ায় শাড়ি গায়ে রমণীকে দেখে কি ঠিক থাকা যায় কোনো পুরুষের? তাও যদি হয় নিজের দুর্বলতা। সে ক্ষেত্রে তো নিজেকে সামলানো দায়। অভ্র দেওয়ালে এক হাতে ভর করে থুতনি টেনে তুলে খুশির। পালিয়ে যেতে চাস কেন প্যাট? আর একটু থাক না। আমি রুমে যাব অভ্র ভাই। রুমে দিয়ে আসুন। ভীষণ ভয় করছে আমার। বিদ্যুৎ চমকাচ্ছে। যাবি? বলে ধীরে স্থিরে খুশির নিকট এগিয়ে যায় অভ্র। ওষ্ঠর সম্মুখে হতেই খুশি হাত দিয়ে সরিয়ে যেতে নিলে পেছনে থেকে আঁচল টেনে ধরে অভ্র। এই বৃষ্টিবিলাস রাতে খুশির আঁচল একটু একটু করে নিজের দিকে টেনে অভ্রর অবাধ্য মন বলছে, ঠিক এমন এভাবে। তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই। আর তুই ছাড়া গতি নেই। একটা সময় খুশি আবিষ্কার করল তার পিঠ গিয়ে ঠেকেছে অভ্রর বুকে। অঝরে কেঁপে উঠল খুশির দেহখানি। অভ্র আকস্মিকই তাকে নিজের বক্ষে টেনে নিল। জনে যেন সময়ের গতিহীন এক মুহূর্তে থমকে দাঁড়াল। অপলক দৃষ্টিতে একে অপরের চোখে ডুবে রইল নিঃশব্দে। খুশি যখন স্নিগ্ধ দৃষ্টি সরিয়ে নিতে উদ্যত, অভ্র তখনই তাকে দেয়ালে চেপে ধরে নিল দৃঢ় বাহুবলে। তার আঙুলে আঙুল গেঁথে নেশামত্ত স্বরে বলল, চোখ নামাবি না প্যাট। আমি হারিয়ে যাই তোর ওই চোখের গভীরে, আরেকবার তাকা প্লিজ। খুশির বাম হাত নিয়ে রাখে অভ্রর বুকের বা পাশে। কিছু কি অনুভব করতে পারছিস প্যাট বার্ড? সে মুহূর্তে খুশির লজ্জায় রাঙা গালদুটি যেন ধারণ করে অপার্থিব লালিমায়। লাজের আলোয় ভরে গেছে তার সমগ্র মুখখানি। তা অবলোকন করে অভ্র বলল, এত সেজেছিস কেন প্যাট? কিছু বলে না খুশি। ভীষণ ভয় লাগছে তার। আচমকায় অভ্রর পরিবর্তনে খুশি হতবাক। গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করল খুশি, রাতে তার সাথে সাক্ষাৎ হলে অভ্রর মধ্যে কেমন একটা পরিবর্তন আসে। খুশির নীরবতা দেখে তার হাতে চুমু একে ফের শুধালো অভ্র। কি হলো, এভাবে সেজেছিস কেন আজ? চোখ তুলে তাকায় খুশি। অভ্রর এহেন আচরণে বিস্মিত হলেও এবার যেন ভয় কাজ করছে তার ভেতর। যে ছেলে উঠতে বসছে মারার হুমকি দেয় সে এত আদর দেখাচ্ছে কেন? ব্যাপারটা হজম হলো না খুশির। তাও মিনমিনিয়ে বলল সে, আমি সাজিনি অভ্র ভাই। তাহলে কে সাজিয়েছে এমনভাবে? কই তেমন কিছু তো দেইনি। সামান্য একটু লিপস্টিক দিয়েছি। এবার ললাটে ললাট ঠেকিয়ে চোখ জুড়ো বন্ধ করে বলল অভ্র। ইচ্ছে করছে তোকে নিয়ে সর্বনাশের চরম সীমানা থেকে ঘুরে আসতে প্যাট। তবে হারাম জিনিসে প্রয়োজন থাকে, জানিস তো। তাই এভাবে শাড়ি পরে আমার সামনে ঘুরে বেড়াবি না। তাহলে তোর সর্বনাশ হয়ে যাবে একটা। পরে যেন আফসোস করিস না প্যাট বলে খুশির ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে দিল অভ্র। তারপর তার বৃদ্ধা আঙুল দিয়ে খুশির ওষ্ঠ জোড়ায় স্লাইড করে শুধালো অভ্র, আর দিবি না প্যাট?
নয়তো তোর সাথে খারাপ কিছু হোক, আমিও চাই না সেটা। ভ্রু কুচকে তাকালো খুশি। এ লোক কি আস্ত পাগল? মেয়ে মানুষ লিপস্টিক দিবে স্বাভাবিক, ওনার সমস্যা কি তাতে? বলে মনে মনে মুখ ঝাপটি দিল খুশি। এহেন সময় বিদ্যুৎ চলে গিয়ে অন্ধকার নেমে আসে। অন্ধকার ছোট থেকেই ভয় পাওয়া খুশি। তাকে এভাবে ভয় পেতে দেখে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাল অভ্র। চল তোকে পৌঁছে দেই বলে আচমকা খুশিকে কোলে তুলে নেয় অভ্র। বাকহারা নয়নে তাকিয়ে রয় খুশি অভ্রর পানে। আজ কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না বেচারি। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয় অভ্রর পানে। কয়েক কদম এগিয়ে রুমের সামনে এসে খুশিকে নামিয়ে দেয় অভ্র। গিয়ে শুয়ে পড় প্যাট, রাত হয়েছে অনেক। আতলো মাথা নেড়ে ভেতরে চলে যায় খুশি। সকালের রোদ ছড়িয়ে দিয়েছে সৌন্দর্যের মৃদু কিরণ। চারপাশে ছোট ছোট বাগান ঘেরা বাড়িটিতে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির সুর। চারদিকের ছোট ছোট বাগানগুলো যেন সেজে উঠেছে নতুন দিনের স্নিগ্ধ পরশে। আজ যেন প্রকৃতি নিজেই জেগে উঠেছে নবদিনের আহ্বানে। অভ্র খুশিকে এগিয়ে দিতে শাওনের পেছনে পেছনে এলেন শারমিন। তার দুনয়ন ছলছল করছে। একটা রাত থেকে যেন কলিজা পুড়িয়ে দিয়ে গেল। আরও একটা দিন থেকে গেলে কি এমন হতো? এসব ভাবছেন উনি। গাড়ির কাছে গিয়েও আবার ফিরে এসে শারমণিকে দৌড়ে ঝাপটে ধরল খুশি। গাড়ির দরজা খোলা রেখেই অভ্র আবার পেছনে ফিরে তাকাল। শারমিন আর খুশির ভালোবাসা দেখে তার মুখে অজান্তেই মুচকি হাসি বেরিয়ে এলো। সেও আবার কাছে এগিয়ে গেল। শারমিন খুশির কপালে চুমু একে অভ্রর উদ্দেশ্যে বলল, আবার কবে আসবি তোরা? আর আসব না ফুপিমণি, পরের বার সরাসরি তোমাকেই সঙ্গে করে নিয়ে যাব ফুপিমণি। দিস ইস মাই প্রমিস। পাগল হয়েছিস বাবা? মুচকি হাসি টেনে কথাটা বলল শারমিন। তাই ধরে নিতে পারে ফুপিমনি। এর পরের বার তোমায় নিয়ে যাব। এতে যদি রেহানা চৌধুরীর মুখোমুখি হতে হয় সেটা আমি হব। কথাটা শুনে বিস্মিত চোখে অভ্রর পানে তাকালো খুশি। আপুর বিয়ে আর বিয়েতে তুমিও অ্যাটেন্ড থাকবে? আমি অ্যাটেন্ড করাবো তোমায়। জাস্ট টেক অ্যা লুক। আমি না গেলেও চলবে। দোয়া রইল রূপকথা মায়ের জন্য। আজকে চলি ফুপিমণি। তবে চিন্তা করো না, বিয়ের দিন তৈরি থেকো, আমি নিয়ে যাব তোমায়। মুখ ফেটে অনেক না বলা কথায় বেরিয়ে আসছে শারমিনের। তবে বলতে পারছে না সে। তাও ভাইপোকে বুঝো দিতে হ্যাঁ সম্মতিতে মাথা নাড়িয়ে হাসল শারমিন। বিদায় নিয়ে অবশেষে অভ্র খুশি গাড়িতে উঠে বসল। গাড়ি স্টিয়ারিং দিতেই ভেতর থেকে হাত বের করে মৃদু হেসে টাটা দিল খুশি। শারমিন ছলছল নয়নে তাকিয়ে আছে গাড়ির দিকে। সেও পাল্টে বিদায় জানালো খুশিকে। সময়ের ব্যবধানে আড়ালে ঢাকা পড়ল শারমিন। আর দেখা যাচ্ছে না তাকে। সে মুহূর্তে পেছনে থেকে মাথা ঘুরিয়ে সামনের দিকে ফিরে বসল খুশি। এভাবে বেশ কিছুক্ষণ যেতেই লক্ষ্য করল অভ্র চুপচাপ বসে আছে খুশি। এই মেয়ে তো চুপ থাকার মেয়ে নয়, তাহলে ব্যাপার কি? কি হয়েছে চুপচাপ আছি যে? এক পলক তাকায় খুশি। সামনের দিকে দৃষ্টি রেখেই তার উদ্দেশ্যে কথাটা বলল অভ্র। না কিছু না। উহু ছেড়ে কাশ তো মনা। কিছু হয়নি অভ্র ভাই। অভ্র আর কিছু বলল না। কিছুক্ষণ পর নিজে থেকেই ডাকল খুশি। অভ্র ভাই। হুম। কিছু না। বলে ফেল। আচ্ছা ফুপিমণিকে সত্যি চৌধুরী মহলে নিয়ে আসবেন আপনি? সন্দেহ আছে? না মানে দাদিমনি। তোর দাদিমনি নিজেই তার মেয়েকে ফিরিয়ে নিবে। মানে? কিভাবে? জাস্ট কিপ লুকিং। এই লেকের কথায় মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না। আসলেই এই লোকটা একটা রহস্যজনক। কখন মারবে কখন আদর দেখাবে কে জানে। গাড়ি এসে চৌধুরী মহলের প্রাঙ্গণে পৌঁছাল। দারোয়ান হামজা খালিদ গেট খুলতেই অভ্র গাড়ি পার্কিং লটের কাছে থামাল। তারপর অভ্রর সাথে খুশিও মহলের ভেতর ঢুকল। জনকে একসাথে ঢুকতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলেন নাজনীন। নানান প্রশ্ন করলেও অভ্র তাতে কোনো উত্তর না দিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। সব প্রশ্নের সম্মুখীন হতে হলো খুশির। বেচারিকে চাপ দিয়ে ধরল নাজনীন। একই ফাঁকে ভয় ভয় চোখ নিয়ে চারিদিকে পরখ করল খুশি। বড় আম্মু, আম্মু কোথায়? মেজো তো রান্নাঘরে।
ওহহ আচ্ছা আমি তাহলে আসি, পরে তোমায় বলছি সবটা। কথাটা বলেই দ্রুত পায়ে সেও উপরে চলে গেল। এত সকালে ড্রয়িং রুম ফাঁকা থাকায় বেঁচে গেল বেচারি, নয়তো সবাই একসাথে চেপে ধরত তাকে। তাদের নবাবপুত্র কিছু করলেও দোষ নেই, সব দোষ এসে পড়ে খুশির উপর। সকাল থেকে বিয়ে বাড়ির আয়োজন চলছে, ডেকোরেশনের লোকেরাও সদ্য উপনীত। চৌধুরী কর্তারা সকাল থেকেই বাড়ির কাজে কর্মব্যস্ত, সঙ্গে পায়ে পা মিলিয়ে সমান তালে কাজ করে যাচ্ছে চৌধুরী গিন্নিরাও। রেহানা সকাল সকাল রৌদ্র আর অভ্রকে ডাকল। অভ্র নাকি রুমে কি কাজ করছে, একটু পর আবার অফিসের জন্য বের হবে। সেহরানকেও ডাকল, সে বেচারিও ঘুমের গভীরে নিমগ্ন। একটা ছেলেও কাজের না বলে বিড়বিড় করে সিঁড়ি ভেঙে নেমে এলেন রেহানা। চৌধুরী কর্তারাও মায়ের সঙ্গে সংলাপে বসে একে একে সবকিছু কিভাবে ঘটবে তা বোধগম্যভাবে যাচাই করে নিল। দিনে কি রান্না হবে, কি সবজি আনা হবে, রান্নার যাবতীয় কর্মকাণ্ডগুলো সবই রেহানার আদেশে চলে। তাই চৌধুরী গিন্নিরা একে একে শাশুড়ি থেকে সব বুঝে নিয়ে কাজে লেগে পড়লেন। তারই মধ্যে আবার উদিত হল অভ্র। সে মূলত অফিসের উদ্দেশ্যে বেরোচ্ছে। রেহানা তাকে ডাকলে শার্টের হাতা গুটাতে গুটাতেই জবাব দিল, হ্যাঁ বলো দাদিমনি, ফাস্ট। বলছিলাম কি দাদুভাই আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবে তো? লেট সি, তুমি একটু চেষ্টা করিও দাদুভাই। আজ সন্ধ্যায় রূপকথা দিদিভাইয়ের গায়ে হলুদ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছি, আর সেখানে তুমি না থাকলে কি হয়? একটু তাড়াতাড়ি আসিও কেমন? হুম বলে সামনে এগোতে নিলে আবার সামনে এসে দাঁড়ায় নাজনীন। কি রে বাবা, কিছু মুখে দিয়েছিস তো? অফিসে করে নিব। এই তো আমি নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে যা। সময় নেই এখন, সরো দেরি হয়ে যাচ্ছে বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় অভ্র। এইদিকে সন্ধ্যার চিন্তায় তিন চৌধুরী কন্যা বাড়ি মাথায় করল। খুশি তুলি দৌড়ে এলো, দাদিমনি দাদিমনি দেখো তো কোনটা পরব আজ। রেহানা জনকে দুইটা পছন্দ করে দিতেই খুশিতে রুমে চলে যায় জন। এই দিকে সন্ধ্যা ছাপিয়ে আধার নেমে এলো। বাড়িভর্তি মেহমান, অভ্রর অপেক্ষায় বারবার রেহানা দরজায় উকি দিচ্ছে। একে একে আগত মেহমানদের মাঝে সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করল চৌধুরী মহলের কর্মচারীরা। শশী রূপকথা শাড়ি পরেছে বলে তুলি খুশিও বায়না ধরল তারাও পরবে। হলুদ গোলাপি একটা শাড়ি পরেছে খুশি। বলতে গেলে চার বোনই গায়ে হলুদ উপলক্ষে একই রকম আর একই ডিজাইনার শাড়ি পরেছে। পার্লার থেকে লোক ডাকা হয়েছে মেহেদি ডিজাইনের জন্য। এক রুমে বসতে দেওয়া হয়েছে তাদের, কারণ রূপকথার হলুদ গোসল শেষ হলে তারা আবার মেহেদি দেওয়ার কাজে লেগে পড়বেন। কারণ রাত গণিতে অনুষ্ঠান রয়েছে, তাই যত কাজ তার আগেই শেষ করতে হবে। এরই মধ্যে সদর দরজা দিয়ে প্রবেশ করল অভ্র। তাকে ভেতরে আসতে দেখে রেহানা ইশারায় দেখালো নাজনীনকে। ক্লান্ত দেহ আর বাইরে থেকে ফেরায় এখন যেন না ডাকা হয় অভ্রকে। সে একটু পর নিজেই যাবে অভ্রর রুমে, সেটা বোঝালেন নাজনীনকে। এত মেহমানের ভিড় ঠেলো নিজের রুমে চলে যায় অভ্র। মেহমানদের মাঝে কিছু মহিলা চোখ বড় করে তাকিয়ে আছে অভ্রর দিকে। একজন অপরজনকে বলাবলি করছে, এটা অভ্র না? কয়েকদিন আগেই ফিরল বিদেশ থেকে। তাদেরই একজন মেয়ে উত্তর দিল, আম্মু ছেলেটা কিন্তু দেখতে জোস, তবে মুখটা দেখে কেমন যেন রাগী রাগী মনে হলো। সমস্যা নাই, রাগী ছেলেরা হট হয় বেশি। কথাটা বলে জিভে কামড় দিয়ে মায়ের দিকে তাকালো মেয়েটা। মা কে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আম্মু আমার একটা কল এসেছে বলে কেটে পড়ে এখান থেকে। এইদিকে রূপকথাকে বাগানের স্টেজের কাছে স্নানখানার পাশে বসানো হলো। চৌধুরী গিন্নিরা একে একে মেয়েকে সবাইকে সালাম করিয়ে নিয়ে যায় গোসল করাতে। তুলি একটু পরপরই তাকে জ্বালাচ্ছে দেখে প্ল্যান করল খুশি, এইবার হলুদ দিয়ে সাজ নষ্ট করে দিবে তুলির। সে ভেবে হলুদ বাটিতে হাত দিতে নিলে মরিয়ম বেগমের হাতে কেলানি খায়। তাও বেচারি খুশি হাল ছাড়ার পাত্রী নয়। শয়তানে যখন লারে কাজটা যতক্ষণ না পর্যন্ত হাসিল হবে ততক্ষণ পর্যন্ত এই বেচারি দমে থাকবে না। এইদিকে রৌদ্র এলো ছবি তুলতে।
সে মুহূর্তে ক্যামেরায় বন্দী হল খুশির দুষ্টুমির কিছু মুহূর্ত। সে আরও কয়েকটা ফটো ক্যামেরাবন্দি করে নেয়। আজ যেন খুশিকে এক মেঘপরি লাগছে তার কাছে। তাই জটফট রৌদ্র কয়েক কপি ফটো ক্যামেরাবন্দি করে নেয় তার মেঘপরির। যখন রূপকথাকে হলুদ মাখার কাজ শেষ হয়, খুশি দৌড়ে গিয়ে হলুদ বাটি থেকে হলুদ হাতে নিয়ে চুপি চুপি তুলির কাছে যায়। সেটা লক্ষ্য করে এক দৌড় লাগায় তুলি। ডান দিক থেকে বামে ক্রস কাটায়। সময়ের ব্যবধানে মুহূর্তেই রৌদ্রর সাথে ধাক্কা খেয়ে হলুদ বাটি গিয়ে পড়ে রৌদ্রর পাঞ্জাবিতে। খুশির বুক ধুকপুক করে উঠে। এখন না আবার রৌদ্র ভাইয়ের হাতে কেলানি খেতে হয় তার। আর মা দেখলে তো সে সেখানেই খতম। তাই মুখে একটা আঙুল ঢুকিয়ে আর চোখে তাকিয়ে খুশি বলল, সরি রৌদ্র ভাই। রৌদ্র পাঞ্জাবি ঝেড়ে বলল, সমস্যা নেই মেঘপরি। এভাবে মেঘেদের মতো উড়ে বেড়াচ্ছ কেন মেঘপরি? সে মুহূর্তে মরিয়ম বেগমকে এদিকে এগোতে দেখে তার দিকে তাকিয়েই বলল খুশি, আমি আসি রৌদ্র ভাই। আর সরি ভুল করে পড়ে গিয়েছে বলে এক ছুটে পালায় খুশি। দমে থাকার ব্যক্তি খুশি নয়। সে আজ তুলিকে হলুদ লাগাবে মানে লাগাবেই। আজ এই চকলেট চুন্নির সাজ নষ্ট করে দিয়ে প্রতিশোধ নিবেই সে। সেটা ভেবে আবার দৌড় লাগায় তুলির পিছনে। তুলি প্রাণপ্রণ ছুটে পালায়। কয়েকবার উছুটো খেয়েছে শাড়ি প্যাচ লেগে। দৌড়াতে দৌড়াতে বাগান থেকে এসে চৌধুরী মহলের ঢুকে তুলি। তার পেছনে খুশি। তুলিকে সিঁড়ি ভেঙে উপরে চলে যেতে দেখে খুশি বলল, হতচ্ছাড়ি চকলেট চুন্নি পালাচ্ছিস কোথায়? আর পালানোর রাস্তা নেই। আজকে তোকে সাজ নষ্ট করে পেতনি বানিয়ে প্রতিশোধ নিব। এই বলে সেও সিঁড়ির দিকে দৌড় লাগায়। পেছনে আর পালানের রাস্তা নেই, কারণ চৌধুরী মহলের দরজা তালা দিয়ে সবাই বাগানের অনুষ্ঠানে উপস্থিত। একমাত্র অব্রর রুমটায় খোলা, তাও সে ভেতর থেকে লক করে রেখেছে। তুলি পালানোর পথ পাচ্ছে না দেখে খুশি হি হি করে হেসে ছুটে গেল তাকে হলুদ লাগাতে। যেই না হলুদ লাগাতে যাবে অমনি তুলি আবার বামে ক্রস কাটে। দৌড়ের গতির তাল সামলাতে না পেরে মুহূর্তেই হলুদ হাতটা গিয়ে লাগে এইদিকেই এগিয়ে আসা অব্রর গালে। মুহূর্তেই আবার ঘটে গেল আরেক দুর্ঘটনা। চলবে।